হ্যালো কিডস, হোয়াটস আপ। আজকে আমরা বেনজিনের সালফোনেশন দেখব। বেনজিনের সালফোনেশন বেনজিনের একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে হলে আমাদের ফার্স্টে বোঝা লাগবে প্রতিস্থাপন বিক্রিয়া কি। তো আসলে আমরা দেখি প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি, তারপরে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখব। তো আমরা ধরলাম যে সাপোজ আমাদের কাছে একটা যৌগ রয়েছে এবি, আর আমাদের কাছে একটা প্রতিস্থাপক রয়েছে, সেই প্রতিস্থাপক হচ্ছে সি। তো প্রতিস্থাপন বিক্রিয়ায় কি ঘটে? প্রতিস্থাপক গিয়ে কোন একটা যৌগে আক্রমণ করে এবং সেখান থেকে একটা উপাদান বের করে দেয়, এবং বের করে দিয়ে সে কি করে, যে উপাদানটা বের হয়ে গেল সেই উপাদানের জায়গা দখল করে। তাহলে আমাদের এই বিক্রিয়ায় সি একটা প্রতিস্থাপক, এই সি কি করছে, এ বি যৌগকে আক্রমণ করছে, আক্রমণ করে কি করছে, বি কে বের করে দিয়েছে, বের করে দিয়ে কি করছে, সে ওই বি এর জায়গা দখল করছে, দখল করে এসি নতুন যৌগ গঠন করছে। এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার মূল মেকানিজম। এখন আমাদের যে বি বের হয়ে গেল, আমরা এখানে প্লাস আকারে রাখলাম আর এখানে প্লাস দিলাম। এখন দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি ঘটবে। তো আমরা ধরলাম আমাদের এ বি একটা যৌগ, আর এবার আমরা প্রতিস্থাপক রূপে নিচ্ছি হচ্ছে একটা ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইলকে আমরা ই প্লাস দ্বারা প্রকাশ করি। তো এই প্রতিস্থাপক বা ইলেকট্রোফাইল কি করবে, এবি যৌগকে আক্রমণ করবে, আক্রমণ করে কি করবে, এখান থেকে একটা উপাদান বের করে দেবে, এবং বের করে দিয়ে ইলেকট্রোফাইল কি করবে, এই যৌগ, যে উপাদানটা বের হয়ে গেল সেই জায়গাটা দখল করবে এবং এই নতুন যৌগ গঠন করবে। এখন দেখো আমাদের যে ইলেকট্রোফাইলটা ছিল, এটা ফার্স্ট স্টেপে কি করছে, এই ফার্স্ট স্টেপে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে। সেকেন্ড স্টেপে কি হয়েছে, এই ইলেকট্রোফাইল যে এবি যৌগকে আক্রমণ করছে, আক্রমণ করার পর থার্ড স্টেপে কি হয়েছে, এখান থেকে একটা উপাদান বের হয়ে গেছে, এবং দেখা যায় যে এই উপাদানটা যখন বের হয়ে যাবে তখন এটা বি প্লাস আকারে বের হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রোফাইল আকারে বের হয়ে যাবে। তাহলে আমরা যদি ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ায় ইন শর্টে দেখতে চাই, তাহলে ফার্স্টে আমাদের একটা ইলেকট্রোফাইল সৃষ্টি হবে, দ্বিতীয়তে ওই ইলেকট্রোফাইল যে বিক্রিয়া কোন একটা যৌগকে আক্রমণ করবে, এবং আক্রমণ করে সেখান থেকে কি করবে, তিন নম্বরে স্টেপে আমাদের সেই যৌগ থেকে একটা উপাদানকে ইলেকট্রোফাইল আকারে বের করে দেবে। তো এই তিনটা স্টেপে আমাদের এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় দেখানো লাগে। তো আসো আমরা দেখি যে বেনজিনের সালফোনেশন অ্যাকচুয়ালি কি ঘটে। তো ধরলাম এই আমাদের একটা বেনজিন, এই বেনজিনের সাথে আমরা কি করব, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেব। কিসের উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দিলে আমাদের কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। আর উৎপন্ন হবে কি? আর উৎপন্ন হবে পানি। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। এখন দেখো আমরা যদি এই প্রশ্নটা জেনারেলি আমাদের 3 মার্ক বা 4 মার্কে আসে, আমি যদি এক লাইনে লিখি আমাদের কি করবে না, ফুল মার্ক দিবে না। এজন্য আমাদের তিনটা স্টেপ দেখাই দেওয়া লাগবে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ 01। তো প্রথম স্টেপে কি ঘটে? প্রথম স্টেপে আমাদের যে যে সালফিউরিক অ্যাসিড রয়েছে, এই সালফিউরিক অ্যাসিড গুলো অবশ্যই কনসেন্ট্রেট অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড হওয়া লাগবে। তো দেখো এই দুই অণু সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে অলিয়াম। অলিয়ামের সংকেত কি? H2S2O7। আর উৎপন্ন করে হচ্ছে পানি। এখন এই অলিয়ামকে যখন আমাদের উত্তপ্ত করা হয় অর্থাৎ হিট দেওয়া হয়, তখন এখান থেকে আমাদের সালফার ট্রাইঅক্সাইড পাওয়া যায়। আর কি পাওয়া যায়? আর পাওয়া যায় হচ্ছে আমাদের বাইসালফেট আয়ন, আর H+ আয়ন পাওয়া যায়। এই H+ আয়ন কি করে? এই H+ আয়ন যে পানিকে আক্রমণ করে এবং এখান থেকে কি তৈরি করে? এখান থেকে যে H3O+ হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। এখন দেখো কারোর মনে প্রশ্ন হইতে পারে যে এই H+ ছিল, এখানে বাইসালফেট ছিল, এরা নিজেরা যৌগ গঠন করলো না কিসের জন্য? এরা তো চাইলে পারতো যে H আর HSO4 এটা যুক্ত হয়ে H2SO4 তৈরি হতে। তো তা না হয় হাইড্রোনিয়াম আয়ন কেন তৈরি হবে? কারণ মানতে এটা কষ্ট হতে পারে আর কি, যেটা দুইজন প্লাস ছিল মাইনাস ছিল, এটা তো দুইজন আর তারপরেও হাইড্রোজেন কেন যে এই পানিকে আক্রমণ করে হাইড্রোনিয়াম আয়ন নতুন করে তৈরি করবে? তো দেখো এটা আমাদের বাস্তব জীবনেও ঘটে। দেখা যায় যে দুইজনের মাঝে একটা সম্পর্ক থাকে, কিন্তু কি যেন হয়, একজন কি করে এই সম্পর্ক ভেঙে অন্য কাউকে, অন্য কারোর সাথে যে নতুন একটা সম্পর্ক তৈরি করে। তো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যদি এই কাজ করতে পারে, তাই বিক্রিয়া তো করতেই পারে, ঠিক না?
আচ্ছা এখন আবার কেউ বলবা যে ভাই এটা তো মেয়েরা করে, আর কেউ কেউ আবার বলবে যে ভাই এটা ছেলেদের কাজ, ঠিক না? তো আমরা তর্কে না যাই, আমরা ধরি যেটা ঘটে। আর তারপরে যদি কারো মানতে কষ্ট হয় যে এটা মানা যাচ্ছে না, যেটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, দুজনেরই হবে। তো দেখো সাপোজ তোমরা ধরলা যে এরা এটার সাথে হাইড্রোজেন H প্লাস এই বাইসালফারের সাথে বিক্রিয়া করলো, মানে যুক্ত হলো, যুক্ত হয়ে আমাদের এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করলো। আচ্ছা এখন বলো এই সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা পানিতে দিই, মনে করো আমি একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে আমার পানি রয়েছে, আর এই পানির মধ্যে আমি কি দিলাম, সালফিউরিক অ্যাসিড দিলাম। এগুলো মূলত আমাদের ব্ল্যাক যে ডট, এই ডটটা আমরা সালফিউরিক অ্যাসিড বলছি। এই সালফিউরিক অ্যাসিড কি পানির সাথে মিশে নাকি আলাদা থাকে? যারা ল্যাবে এই পরীক্ষাটা করছো দেখবে যে সালফিউরিক অ্যাসিড পানিতে দিলে কি হয়, পানির সাথে মিশে যায়। তাহলে কি উৎপন্ন করে, এই সালফিউরিক অ্যাসিডের সাথে যখন আমরা পানিতে যখন সালফিউরিক অ্যাসিড দিই, তখন আমাদের উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে হচ্ছে বাইসালফেট আয়ন সৃষ্টি হয়, আর উৎপন্ন হয় হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন H3O+। আলটিমেটলি এটাই পাওয়া যায়। এই বিক্রিয়াটাই আমরা এসএসসি তে কিভাবে শিখতাম, এসএসসি তে শিখতাম এভাবে যে এই যে H2SO4 আমরা নিতাম কি অ্যাকোয়াস সলিউশন নিয়ে, কি উৎপন্ন হইতো, উৎপন্ন হইতো H+ আয়ন আর এই বাইসালফেট আয়ন, অর্থাৎ ক্যাটায়ন আর আয়ন উৎপন্ন হইতো। তো দেখো তুমি যদি এর সাথে যুক্ত করো, যেহেতু পানি আমার উপস্থিত আছে, পানি উপস্থিত থাকার কারণে কি হবে, এই সালফিউরিক যে সালফিউরিক অ্যাসিড তোমরা বিবেচনা করছো, সেই সালফিউরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে এই বাইসালফেট আয়ন আর হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে। আলটিমেটলি লাস্ট স্টেজে আমাদের এটাই পাওয়া যাবে। তো এটা নিয়ে হতাশা হওয়ার বা না মানার কিছু নাই আর কি, মানুষের ক্ষেত্রে ঘটতে পারলে বিক্রিয়ার ক্ষেত্রেও ঘটতে পারবে আর কি। তাহলে আমরা এখান থেকে কি কি উৎপাদ পাইলাম, একটা উৎপাদ পাইলাম সালফেট অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড, একটা উৎপাদ পাইলাম কি বাইসালফেট, আর একটা উৎপাদ পাইলাম কি, আর একটা উৎপাদ ছিল আমাদের হাইড্রোনিয়াম আয়ন। তাহলে আমরা কি কি পাইছি, পাইছি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, আর পেয়েছি হচ্ছে আমাদের বাইসালফেট আয়ন, আর আরেকটা উপাদান কি ছিল, আরেকটা উপাদান ছিল আমাদের হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেজের কাজ। এখন দেখো আমাদের এইখানে ইলেকট্রোফাইল কে, তো আমরা বলছিলাম ইলেকট্রোফাইল তারাই যাদের ইলেকট্রনের প্রতি আসক্তি থাকবে। এখন দেখো আমাদের এই যে হাইড্রোনিয়াম আয়ন, এটারও ইলেকট্রনের প্রতি আসক্তি রয়েছে, আবার এটারও ইলেকট্রনের প্রতি আসক্তি রয়েছে, কিন্তু দেখা যায় কি এটা আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। কারণ কি, এই যে সালফার ট্রাইঅক্সাইড, এই সালফার ট্রাইঅক্সাইডের যদি স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচারটা এরকম। তো সালফারের সাথে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কি করে, নিজেদের দিকে ইলেকট্রনকে টেনে নেয়। তো দেখো তিনটা অক্সিজেন যখন নিজেদের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নেবে, তখন এই সালফারটা এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, অর্থাৎ এটা পার্শিয়ালি বললেও বলা যায়, আবার মোটা ফুললি বললেও বলা যায় যে এটা পজিটিভ চার্জে চার্জিত হবে, অর্থাৎ এটা ইলেকট্রোফাইলের মতো কাজ করবে। এই হাইড্রোনিয়াম আয়নের পোলারিটি আর এটার পোলারিটি তুলনা করলে দেখা যায় এই পোলারিটি বেশি কাজ করে, এজন্য এটা কি করবে, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে আমাদের ইলেকট্রোফাইলকে, ইলেকট্রোফাইল হচ্ছে আমাদের সালফার ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, E+ দ্বারা প্রকাশ করি। ওকে ফাইন। তাহলে এবার আসি দ্বিতীয় স্টেপে, স্টেপ 2। তাহলে স্টেপ 1 আমরা কি পাইলাম, ফরমেশন অফ ইলেকট্রোফাইল পাইলাম। তাহলে স্টেপ 2, স্টেপ 2 দেখার জন্য আমরা যদি ভালোভাবে বুঝতে চাই, আমাদের বেনজিন বলয়কে একটু ভালোভাবে, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন যুক্ত যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমাদের আঁকাইতে হবে, তাহলে আমাদের এই স্টেপটা বুঝতে সুবিধা হবে। তো আসলে আমরা আগে বেনজিন বলয়টা বা বেনজিন চক্রটা আগে আঁকাই, দেন এটা ব্যাখ্যা করি। আমাদের তিনটা চিত্র লাগবে, আমরা তিনটা চিত্র আগে নিয়ে নিই। কার্বন বেনজিন, বেনজিন যৌগে কি, বেনজিন যৌগের সংকেত কি, বেনজিন যৌগের সংকেত হচ্ছে আমরা জানি C6H6, এবং বেনজিনে কার্বন আর হাইড্রোজেন যে স্ট্রাকচারটা তৈরি করে সেটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে আমাদের ষড়ভুজ আকৃতি তৈরি করে, ষড়ভুজ আকৃতির গঠন তৈরি হয় বেনজিনের ক্ষেত্রে। আর একটা জিনিস থাকে বেনজিন, বেনজিন বলয়, সেই বিষয়টা আরেকটা কি থাকে বলতে পারো, কার্বন আর হাইড্রোজেন থাকে, কিন্তু আরেকটা শর্ত থাকে বেনজিন বলয় হতে গেলে আর কি থাকা লাগে, একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন কি, একান্তর দ্বিবন্ধন হচ্ছে আমরা এই যে এগুলোকে প্রকাশ করলাম একান্তর দ্বিবন্ধন, অর্থাৎ দুইটা কার্বনের মাঝে একটা দ্বিবন্ধন থাকবে, তারপরে দুইটা কার্বনের মাঝে কোনো দ্বিবন্ধন থাকবে না, আবার তারপরে কার্বনের দ্বিবন্ধন থাকবে। তো যখন এভাবে একটা পর পর একটা পর পর আমাদের দ্বিবন্ধন থাকে, এটাকে আমরা কি বলি, একান্তর দ্বিবন্ধন বলি। এখন দেখো আমাদের এই যে ব্ল্যাক যে দাগগুলো দিলাম, এই ব্ল্যাক দাগগুলোকে বলা হয়, এই বন্ধনগুলোকে বলা হয় পাই বন্ধন। পাই বন্ধন কেন বলা হয়, আমাদের দুইটা কার্বনের মাঝে বা দুইটা যে কোনো মৌলের মাঝে প্রথম যে বন্ধনটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, আর দ্বিতীয় যে বন্ধনটা সৃষ্টি হবে সেটা হচ্ছে পাই বন্ধন।
এখন এই পাই বন্ধনের ইলেকট্রনগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে, এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো আমাদের লুজলি বন্ডেড থাকে এই যৌগের মাঝে, অর্থাৎ খুব দুর্বল বন্ধনের মাধ্যমে এরা যুক্ত থাকে। আর সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো স্ট্রংলি বন্ডেড থাকে, অর্থাৎ আমাদের এই যে বন্ধনের মাঝে ইলেকট্রনগুলো শক্তিশালী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকবে, ফলে ইলেকট্রনগুলো সহজে বের হয় না। বাট এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো সহজে কি হয়, বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন দেখো আমাদের যখন ইলেকট্রোফাইল আসবে, তো ইলেকট্রোফাইল কি ছিল আমাদের, ইলেকট্রোফাইল ছিল হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তো এই সালফার ট্রাইঅক্সাইড আসার পর কি করবে, এই সালফার ট্রাইঅক্সাইড যেখানে ইলেকট্রনের আধিক্য দেখবে, এখন দেখো ইলেকট্রনের আধিক্য এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তুমি যে কোনো একটা জায়গায় এই বিক্রিয়াটা আক্রমণ করছে তার বোঝাইলেই হচ্ছে। তাহলে আমরা ধরলাম যে এই জায়গায় সালফার ট্রাইঅক্সাইড আক্রমণ করবে, আক্রমণ করে কি করবে, এই যে পাই বন্ধনে দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রনকে সে নিয়ে নেবে, নিয়ে কি করবে, একটা বন্ধন ক্রিয়েট করবে, অর্থাৎ এইচও এই কার্বন আর সালফারের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে। তাহলে এখানে কি করলো, সালফার ট্রাইঅক্সাইড আসলো, এসে বেনজিন বলয়কে আক্রমণ করলো, আক্রমণ করে এই যে জায়গা থেকে যে দুইটা ইলেকট্রন ছিল পাই বন্ধনে, সেই পাই বন্ধনের ইলেকট্রন দুইটা নিয়ে নিল। এখন দেখো নেওয়ার ফলে কি হয়েছে, যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রন কিন্তু এই কার্বনের একটা ছিল, আর এই ইলেকট্রনটা আমরা ধরছি এই পরবর্তী কার্বনের ছিল। তাহলে এই ইলেকট্রনটা এখন কোথায় গেছে, ইলেকট্রনটা এখন এখানে গেছে, জাস্ট এখান থেকে শিফট করে এখানে চলে গেছে। এই ইলেকট্রনটা আগেও এই কার্বনের ছিল, এখনো এই কার্বনেরই আছে, বাট এই যে দ্বিতীয় ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি হয়েছে, শিফট করে এই জায়গায় চলে গেছে, অর্থাৎ সালফারের হয়ে গেছে। তাহলে এই যে দ্বিতীয় ইলেকট্রনটা ছিল এই কার্বনের, কিন্তু হয়ে গেছে সালফারের, ফলে দেখা যাবে কি, এই যে এই কার্বনটার একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে। ইলেকট্রনের ঘাটতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, প্লাস দ্বারা প্রকাশ করি। তাহলে দেখা গেল কি আমাদের এই কার্বনের একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়ে গেছে, এই বন্ধন সালফার যখন এই কার্বনের সাথে বন্ধন সৃষ্টি করছে। তাহলে আগে আমাদের ছিল কি, আগে ছিল হচ্ছে আমাদের একটা বেনজিনের স্থিতিশীল কাঠামো এবং একটা স্বাভাবিক স্ট্রাকচার ছিল বেনজিনের, কিন্তু এই সালফার ট্রাইঅক্সাইড যখন আক্রমণ করছে, সালফার ট্রাইঅক্সাইড আক্রমণ করার ফলে আমাদের দেখা যাচ্ছে কি বেনজিন বলে এখন একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে। এই ঘাটতি সৃষ্টি হওয়ার ফলে দেখা যাবে এই যে প্লাস চার্জটা, এটা এই বেনজিন চক্রের ডিলোকালাইজ ভাবে অবস্থান করবে। ডিলোকালাইজ বলতে কি বোঝায়, অর্থাৎ এই প্লাস চার্জটা একবার এই কার্বনের, আবার দেখা যাবে কিছুক্ষণ পর এই কার্বনের, আবার দেখা যাবে এই কার্বনে, এইভাবে ঘুরতে থাকবে প্লাস চার্জটা। তো এই যে প্লাস চার্জের ডিলোকালাইজ অবস্থায় থাকবে, ফলে আমাদের বেনজিন বলয়টা একটা জটিল অবস্থা প্রাপ্ত হবে। এই জটিল অবস্থাকে আমরা কি বলি, এই জটিল অবস্থাকে আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স অবস্থা। তাহলে এটা কি অবস্থা, সিগমা কমপ্লেক্স অবস্থা। কার সিগমা কমপ্লেক্স অবস্থা, এটা হচ্ছে বেনজিনের সিগমা কমপ্লেক্স অবস্থা। তো দেখো সিগমা কমপ্লেক্স অবস্থাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি আর কি, বা এইভাবে প্রকাশ করে থাকি। তাহলে বেনজিনের এই যে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হওয়ার পর সে কি করবে, এই সিগমা কমপ্লেক্স অবস্থা প্রাপ্ত হবে। এখন দেখো যে সালফার ট্রাইঅক্সাইড আমরা এখানে আলাদা করে লিখলাম, তুমি চাইলে সিম্পল ভাবে SO3 মাইনাস দিতে পারো, আর এখানে কিছু একটা হাইড্রোজেন ছিল। তাহলে দেখো বেনজিন ছিল আগে একটা স্বাভাবিক অবস্থা ছিল বেনজিনের, কিন্তু এখন কি হয়েছে, একটা জটিল অবস্থা প্রাপ্ত হয়েছে। তাহলে বেনজিনের এই জটিল অবস্থা কি করা লাগবে, দূর করা লাগবে। এখন এই বেনজিনের যে জটিল অবস্থা সেটা দূর করবে কে, দেখো আমাদের প্রথম স্টেপে একটা বাইসালফেট আয়ন সৃষ্টি হয়েছিল, তো এই বাইসালফেট আয়ন এসে কি করবে, এই বেনজিনের কমপ্লেক্স অবস্থা দূর করবে। তাহলে আমরা দেখি দ্বিতীয় স্টেপ যেহেতু শেষ, তাহলে এখন দেখি থার্ড স্টেপে কি করবে। তাহলে আমাদের স্টেপ 3, স্টেপ 03। তো আমরা বেনজিনের সেই স্ট্রাকচারটা আঁকি। এখানে একটা হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে কি ছিল, এক হাতে ছিল হাইড্রোজেন আর এক হাতে ছিল কি SO3 মাইনাস। এখানে একটা দ্বিবন্ধন পরে দিই। এখন এখানে কি আসবে, এখানে আসবে আমাদের বাইসালফেট আয়ন। তো বাইসালফেট আয়ন দেখো এটাকে আমরা নিউক্লিওফাইল বলতে পারি, কারণ কি নেগেটিভ চার্জ রয়েছে, এই পজিটিভ চার্জের প্রতি এর আকর্ষণ রয়েছে। তাদের পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ থাকবে, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে বলা হয় হচ্ছে নিউক্লিওফাইল। আর নেগেটিভ চার্জের প্রতি অর্থাৎ ইলেকট্রনের প্রতি যাদের আকর্ষণ থাকবে তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। এখন এই বাইসালফেট আসার ফলে কি হবে, বাইসালফেট উপস্থিতির কারণে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন বেনজিন বলে একটা ইলেকট্রন দান করবে, দান করে, তাহলে এই যখন ইলেকট্রন দান করবে তখন কি হবে, হাইড্রোজেন প্লাস আকারে বের হবে। এই প্লাস আকারে বের হয়ে কি করবে, এই বাইসালফেটকে যে আক্রমণ করবে, এবং বাইসালফেটকে আক্রমণ করে এখান থেকে সালফিক অ্যাসিড উৎপন্ন করবে বা সালফিক অ্যাসিড যৌগ গঠন করবে। এখন এই যে হাইড্রোজেন কার্বন এই বেনজিন বলে ইলেকট্রন দান করলো,
এই জটিল অবস্থাটা সৃষ্টি হয়েছিল একটা ইলেকট্রনের ঘাটতির কারণে। যখন হাইড্রোজেন ইলেকট্রনটা দান করবে তখন কি হবে, এই জটিল অবস্থা ওই যে ইলেকট্রনের ঘাটতিটা ছিল সেই ইলেকট্রনের ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে, ফলে এই জটিল অবস্থাটা স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হবে। এখন আমরা বেনজিনের কি পাবো, বেনজিনের স্বাভাবিক অবস্থা পাবো। তো আমরা এখন বেনজিনের স্বাভাবিক অবস্থাটা একটু দেখি। তাহলে বেনজিন ছিল জটিল অবস্থায়, এখন প্রাপ্ত হবে কি স্বাভাবিক অবস্থা। তো এই যে বেনজিন যেমন ছিল তেমন ফরমেশন হলো, তার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলো। এখন দেখো এই স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হওয়ার ফলে এই যে এখানে যে মাইনাস চার্জটা রয়েছে, এই মাইনাস চার্জটা আবার দূর হবে কিভাবে, আমাদের যে হাইড্রোনিয়াম আয়ন ছিল যে H3O, এই H3O প্লাস এখান থেকে কি করবে, একটা হাইড্রোজেন দিয়ে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে এই সালফেটকে আক্রমণ করবে, বা এই সালফেটের এই ইলেকট্রনের প্রতি আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে কি উৎপন্ন করবে, আকর্ষিত হয়ে আমাদের ফাইনালি বেনজিন সালফোনিক অ্যাসিড গঠন করবে। অর্থাৎ আমাদের ফাইনাল স্ট্রাকচারটা যদি আমরা একটু ভালোভাবে আঁকাই, তাহলে আমাদের ছিল হচ্ছে কার্বন 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 কার্বন, যদিও স্ট্রাকচার অত বেশি ভালো হলো না, বাট বোঝা যাবে আর কি। SO3 প্লাস, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, আমাদের কি হয়েছে একান্ত দ্বিবন্ধন রয়েছে। ওকে, তাহলে দেখো এই যে আমাদের সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড প্রস্তুত হয়ে গেছে। তাহলে এই স্টেপে কি হয়েছে, ফার্স্টে হাইড্রোজেন এই নিউক্লিওফাইলের উপস্থিতিতে H+ আকারে বের হয়ে গেছে। H+ আকারে বের হয়েছে মানে কি, এই বেনজিন বলয় একটা ইলেকট্রন দান করছে। যখন এই বেনজিন বলয় একটা ইলেকট্রন পাইছে তখন বেনজিনের যে ইলেকট্রনের ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূর্ণ হয়ে গেছে, ফলে বেনজিনের যে স্বাভাবিক অবস্থা সেই স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়েছে। আগে ছিল জটিল অবস্থায়, এখন আসছে স্বাভাবিক অবস্থায়। এখন স্বাভাবিক অবস্থায় যখন আসবে, এখন দেখো এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে এই হাইড্রোজেন যখন চলে গেল তখন এই সালফেটকে কেন আক্রমণ করলো না, কারণ এই যে সিগমা কমপ্লেক্স অবস্থায় যে প্লাস চার্জ ছিল, এই প্লাস চার্জের কারণে এই মাইনাস চার্জটা অতটা সক্রিয় থাকে না, ফলে কি হয় এখান থেকে হাইড্রোজেনটা সহজে বের হয়ে যায়, এই সালফেটকে বা এই সালফেট আয়নকে আক্রমণ করে না। বাট যখন হাইড্রোজেন বের হয়ে যাবে তখন আমরা এই স্ট্রাকচারটা পাবো। এই স্ট্রাকচারে দেখা যায় যেহেতু আমাদের এই বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, ফলে এখানে আমাদের কি হবে, এই ইলেকট্রনটা অর্থাৎ এই যে নেগেটিভ চার্জটা এখন খুব মানে সক্রিয় হবে আর কি, অর্থাৎ খুব ভালোভাবে প্রকাশ পাবে এর প্রভাবটা। ফলে যখন যেহেতু আমাদের যৌগে এই হাইড্রোনিয়াম আয়ন রয়েছে, এই হাইড্রোনিয়াম আয়ন থেকে H+ বের হয়ে আসবে, এসে এই যে সালফেটের SO3 যে মাইনাস চার্জ রয়েছে সেই মাইনাস চার্জের ইলেকট্রনটা নিয়ে সে এখানে SO3H গঠন যৌগ গঠন করবে। আর আমাদের এটার মাধ্যমে কি হবে, আমাদের যে বেনজিন সালফোনিক অ্যাসিড সেটা ফর্মেশন করবে। তো আশা করছি যে আমরা এই বিক্রিয়ার তিনটা স্টেপ আমরা বুঝতে পারছি। এখন দেখো পরীক্ষায় যদি আসে আমরা এত ডিটেইলস তো লিখবো না, তো পরীক্ষায় আসলে আমরা কি করব, জাস্ট তিনটা স্টেপ উল্লেখ করে দেব আমরা। তাহলে স্টেপ তিনটা কোনটা কোনটা, ফার্স্টে আমরা যে উপরে যে বিক্রিয়াটা দিয়েছি সেই বিক্রিয়াটা দিব, যে বিক্রিয়ায় এটা উৎপন্ন হবে, আর বিক্রিয়ার যে ধাপগুলো হবে বা বিক্রিয়ার যে মেকানিজম সেই মেকানিজম হবে নিম্নরূপ। তাহলে আমাদের কি ছিল, সালফুরিক অ্যাসিড ছিল। এই সালফুরিক অ্যাসিড কেমন, কনসেন্ট্রেট বা গাঢ় সালফুরিক অ্যাসিড। এখান থেকে কি উৎপন্ন হয়েছিল, আমাদের উৎপন্ন হয়েছিল বাইসালফেট আয়ন, উৎপন্ন হয়েছিল আমাদের সালফার ট্রাইঅক্সাইড, আর উৎপন্ন হয়েছিল হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এটা আমাদের ফার্স্ট স্টেপে ছিল। তাহলে সেকেন্ড স্টেপে কি ছিল, স্টেপ 02, স্টেপ 2 তে আমাদের দেখছিলাম যে আমাদের যে বেনজিন বলয় ছিল সেই বেনজিন বলয়টা সালফার ট্রাইঅক্সাইডের দ্বারা আক্রমণের শিকার হয়, এবং আক্রমণের শিকার হয়ে সে কি করে, বেনজিনের সিগমা কমপ্লেক্স অবস্থায় পৌঁছে। এই বেনজিনের যে সিগমা কমপ্লেক্স অবস্থা সেই সিগমা কমপ্লেক্স অবস্থা দূর হয় কোন স্টেপে, লাস্ট স্টেপে গিয়ে, কার উপস্থিতিতে, নিউক্লিওফাইলের উপস্থিতিতে। তাহলে আমরা আগে বেনজিনের সিগমা কমপ্লেক্স অবস্থা দিই। তাহলে এই যে বেনজিনের সেই সিগমা কমপ্লেক্স অবস্থা, এই সিগমা কমপ্লেক্স অবস্থা কি হবে, নিউক্লিওফাইলের উপস্থিতিতে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হবে। নিউক্লিওফাইল কে ছিল, আমাদের বাইসালফেট ছিল। তাহলে নিউক্লিওফাইলের উপস্থিতিতে বেনজিন তার স্বাভাবিক অবস্থা ফিরে পাবে। স্বাভাবিক অবস্থা ফিরে পাইলেও দেখা যাবে কি, এই সালফেট আয়নের যে মাইনাস চার্জটা, এই মাইনাস চার্জ এবার সক্রিয় হয়ে যাবে। কারণ কি, বেনজিনের যে স্বাভাবিক বেনজিনের যে ভিতরে ইলেকট্রনের ঘাটতি ছিল সেই ঘাটতিটা এখন পূর্ণ হয়ে গেছে, ফলে এই মাইনাসটা ভালোভাবে শো করবে। ফলে কি হবে, আমাদের যৌগে যে হাইড্রোনিয়াম আয়ন ছিল সেই হাইড্রোনিয়াম আয়ন থেকে একটা H আসবে, এসে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড যৌগটা সম্পূর্ণ করবে। তো এই যে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড ফর্মেশন করবে। এখন তুমি চাইলে সর্বোচ্চ কি করতে পারো, স্টেপগুলোর নাম দিয়ে দিতে পারো। যে ফার্স্ট স্টেপটা কি ছিল,
ফরমেশন অফ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল সেকেন্ড স্টেপের নাম কি ছিল? এখানে কি হয়েছে, এই ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করছে বেঞ্জিন বলে। আমরা বলতে পারি অ্যাটাক অফ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। আর থার্ড স্টেপে কি করছে, এই যে হাইড্রোজেন এই যৌগ থেকে কি হয় H+ আকারে বের হয়ে যায়, এজন্য এটাকে আমরা বলতে পারি রিমুভাল অফ ইলেকট্রোফাইল। ওকে, এখন এই যে রিমুভাল অফ ইলেকট্রোফাইল, এটাকে তুমি চাইলে বলতে পারো ডিপ্রোটনেশন ও বলতে পারো। প্রোটন মানে কি, আমরা হাইড্রোজেন যখন প্লাস আকারে থাকে তখন আমরা এটাকে কি বলি, প্রোটন বলে বিবেচনা করি, আর যখন প্রোটন বের হয়ে যায় তখন কি হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলি, ডিপ্রোটনেশন বলি আর কি। তো রিমুভাল অফ ইলেকট্রোফাইল বললে হয়, ডিপ্রোটনেশন বললে হয়, তোমার যার যেটা ভালো লাগে সেটা বললো আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের বেনজিনের সালফোনিক অ্যাসিড, আচ্ছা বেনজিন সালফোনিক অ্যাসিড প্রস্তুতি। তো এটাই ছিল আমাদের সবচেয়ে বেনজিনের যে 4টা প্রতিস্থাপন বিক্রিয়া আছে তার মধ্যে সবচেয়ে কঠিন বলা যায়, একটু জটিল আর কি। তো আশা করছি তো তোমরা এই 3টা স্টেপ বুঝতে পারছো। তো আজকের মতো এই পর্যন্তই থাক, ধন্যবাদ।